আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এমএনএচ গ্রাফিক কর্নার। গ্রাফিক কর্নার এর পক্ষ থেকে আপনাদের জন্য যে গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো আমরা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কাজ করা হয় এবং ডিরেক্ট সিলেকশন টুলটা কি। গতকাল আমরা আলোচনা করেছিলাম সিলেকশন টুল নিয়ে, আজকে আলোচনা করব ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিই। নিউ ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, তো গতকাল আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রথমটা সিলেকশন টুল, আর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয়টা, যেটা সাদা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে, এটার এবং সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কী সেটা আগে বলি। দেখুন, সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল দুটো দিয়ে একই কাজ করা যায়, কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যেগুলো শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে করা যায়, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায় না। আবার কিছু কাজ এমনও আছে যেগুলো শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েই করা হয়, সিলেকশন টুল দিয়ে পসিবল না। তো আসুন আমরা আস্তে আস্তে জানবো এগুলো কি বা কি ধরনের কাজ। তো আমরা সর্বপ্রথম একটা লাইন নিয়ে নেই, এখানে লাইন টুল দিয়ে। ওকে, আমরা একটা লাইন নিলাম। আরেকটি রেক্টেঙ্গল টুল নিয়ে নিই আমরা সাথে। ওকে, এটা হচ্ছে একটা সিম্পল লাইন, আর এটা হচ্ছে একটা শেপ রেক্টেঙ্গল টুল দিয়ে যেটা আমরা তৈরি করেছি। তো এখানে মূলত আমরা এবার সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের পার্থক্যটা বুঝবো। তো দেখুন, আমি যদি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হচ্ছে, আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেও কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। বাট পার্থক্যটা কি? তো পার্থক্যটা বোঝার পূর্বে আপনাদেরকে ছোট করে আরও দুটি বিষয় বুঝতে হবে। সেগুলো হচ্ছে, দেখুন, আমি যদি আমার মাউসটাকে এই দাগটার উপরে নেই তাহলে দেখবেন এখানে ছোট্ট করে লেখা উঠতেছে পাথ। ওকে, এখানে যদি নেই দেখবেন এখানে পাথ 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 লেখা উঠতেছে। আবার আমি যদি এই কর্নারে নেই তাহলে দেখতে পাবেন এখানে অ্যাঙ্কার লেখা। তো এই অ্যাঙ্কার এবং পাথ কি, প্রত্যেক গ্রাফিক ডিজাইনারের জন্যই অ্যাঙ্কার এবং পাথ এই দুটা খুব জরুরি বিষয়। দেখুন, ইলাস্ট্রেটরে যত কিছু তৈরি হয়, যত ডিজাইন তৈরি হয়, সবগুলো কিছু পাতের সমন্বয়ে তৈরি হয়। খুব সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি যদি স্বাভাবিক কাঠ মিস্ত্রি দিয়ে যদি একটি কাঠের টেবিল তৈরি করেন আপনি, তাহলে এই টেবিলটি তৈরি করতে যেই কয় পিস কাঠ লেগেছে, অবভিয়াসলি ছোট ছোট কাঠের টুকরোর প্রয়োজন হয় একটি টেবিল তৈরি করতে হলে। তো সেই ক্ষেত্রে যদি একটি টেবিলের মধ্যে 10টি কাঠের টুকরো লাগে, তো সহজ ভাষায় বোঝাতে গেলে এই 10টি কাঠের টুকরোই 10টি পাত, অর্থাৎ 10টি পাত দিয়ে আপনি একটি টেবিল তৈরি করেছেন। অতএব এখানেও তদ্রূপ ইলাস্ট্রেটরের মধ্যে প্রত্যেকটি ডিজাইন এক একটি পাথ দিয়ে তৈরি হয়। যেমন এই শেপটি তৈরি করতে 4টি পাথের ব্যবহার করা হয়েছে। দেখুন, এখানে একটি পাথ, এখানে একটি পাথ, এখানে একটি পাথ, আবার এখানে একটি পাথ। ওকে, 4টি পাথের ব্যবহার করা হয়েছে। তো সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো জিনিসকে রিসাইজ করি, মুভ করি বা যাই করি, সেগুলো পুরা শেপের উপরে প্রয়োগ হয়। যেমন আমি এটাকে করলে এটা পুরাটার মধ্যে কাজ করবে। ওকে, মুভ করলে পুরাটা মুভ হবে, এবং যা করবেন রিসাইজ করলে এইভাবে রিসাইজ হবে। ছোট বড় আপনি পুরাটা একসাথে হবে। ওকে, কিন্তু
ডাইরেক্ট সিলেকশন টুল যেটা, সেটা দিয়ে আপনি প্রত্যেক পাথ এবং অ্যাঙ্কার পয়েন্টকে ধরে ধরে আপনি মুভ করতে পারবেন এবং রিসাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন ধরুন আমি যদি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে দুইটা ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। ওকে, তো এই লাইনের দুই পাশে যে দুইটা ঘর, এই দুই ঘর হচ্ছে এই লাইনের অ্যাঙ্কার পয়েন্ট, আর এই মাঝখানেরটা হচ্ছে এটা পাথ। ওকে, তো অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে সেটা একটা যে কোনো পাথের শুরু এবং শেষকে যে আটকে রাখে, সে আটকে রাখার কাজটাই হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের। এটাকে অ্যাঙ্কার পয়েন্টকে ইংরেজিতে আমরা যে জাহাজের যে লঙ্গর থাকে, এই লঙ্গরকে অ্যাঙ্কার বলা হয় ইংরেজিতে। তো লঙ্গরের কাজ কি, সেটা একটা জাহাজকে এক জায়গায় আটকিয়ে রাখে, দাঁড় করিয়ে রাখে। তো আপনি এই লাইনটাকে এখানে শেষ করছেন এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে, আর এখানে শেষ করছেন অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। তো অ্যাঙ্কার পয়েন্টটা হচ্ছে এটা আপনাকে ক্লোজ করে দিল। ওকে, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এটাকে নাড়াচাড়া করি, তাহলে এটা পুরাটা নাড়াচাড়া হচ্ছে। বাট আমি যদি চাই এটার যে কোনো একটা সাইড ধরে নাড়াচাড়া করব, তাহলে আমাকে ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে যদি আমি এই পাশটাকে দেখুন, আমি ইজিলি নাড়াচাড়া করতে পারছি এবং এই পাশটাকে ইজিলি নাড়াচাড়া করতে পারছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এটাকে ডিলিট করে দিই, এটার আমাদের প্রয়োজন নাই। এখন আমরা এটাতে আসি। দেখুন এটাতে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাতে কাজ করতে চাই, তাহলে আমরা এটার যেই কোনো পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে, পাথ ধরে ধরে আমরা কাজ করতে পারবো। যেমন আমি যদি চাই এই পয়েন্টটাকে ধরে নাড়াচাড়া করব, তাহলে দেখেন আপনি যা ইচ্ছা তা করতে পারতেছেন, কিন্তু আপনি সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা পারবেন না। ওকে, আপনি চাচ্ছেন এই সাইডটাকে ধরে নাড়াচাড়া করবেন, অথবা আপনি চাচ্ছেন জাস্ট এটাকে ধরে নাড়াচাড়া করবেন, সব কিছু সম্ভব। ওকে, আপনি চাচ্ছেন জাস্ট এটাকে ধরে নাড়াচাড়া করবেন, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এবং আপনি যদি চান আরও সামনে আরও অনেক কিছু শিখবো আমরা, এটার কাজ অনেক বেশি। ঠিক আছে, আমি একটু সোজা করি, ডিলিট করে নতুন করে একটা। ওকে, তো এই যে কাজগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতেছি, তো এগুলোর মূলত বেনিফিটটা কি, এগুলো করতে পারলে আমাদের কি লাভ, বেনিফিটটা কি? দেখুন, আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে গেলে আপনি যদি শুধুমাত্র এগুলো ব্যবহার করে ডিজাইন করতে চান, তাহলে কিন্তু ডিজাইন করতে পারবেন না। আপনাকে যে কোনো পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে। সেক্ষেত্রে এই ডাইরেক্ট সিলেকশন টুলটাই আপনাকে সহায়তা করবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি যদি চান যে এই সাইডটা ধরে আপনি মুভ করবেন, তাহলে আপনি এই সাইডটা মুভ করতে পারতেছেন, আবার চাইলে এই সাইডটাও পারতেছেন। কিন্তু আপনি যদি চান যে এই দাগের মাঝখান দিয়ে একটু কোনা বানিয়ে আপনি একটা মুভ করবেন, কিন্তু সেটা সম্ভব না, কারণ এটার মাঝখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নেই। যদি এটার মাঝখানেও একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকতো এই কর্নারের মতো, তাহলে আপনি এই কর্নারটাকেও ধরে এদিকে দিক নিতে পারতেন। এখানে যদি আমি চাই যে আমার এই সাইডটাও আমি এখানে একটা কর্নার বানিয়ে আমি মুভ করব বা এডিট করব, তো সেই ক্ষেত্রে আমরা একটু পেন টুলে যাব। এই পেন টুলের বিষয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত যেতটুকু দেখাচ্ছি এতটুকুতেই থাকুন। তো পেন টুলের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে একটা টুল রয়েছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। ওকে, তো আমরা এটা নিয়ে আমরা খুব সহজেই যে কোনো জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট আমরা বানিয়ে নিতে পারবো। আমরা চাইলেই যে কোনো জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট আমরা অ্যাড করতে পারবো। তো আমাদের এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট দরকার, তো আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেল। আবার যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে গেল। ওকে, তো আমরা এখন যেটা হবে সেটা হচ্ছে, আমরা যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরেও এখন আমরা চাইলে নাড়াচাড়া করতে পারবো, যেটা আগে পসিবল ছিল না। ওকে, এই তো যেই কোনো পয়েন্ট ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। এটাই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের বেনিফিট, এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মজারও বিষয়। কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি মজা করে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। ওকে,
তো এখন আমি সিম্পলি একটি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে আমি একটি ব্যাগের ডিজাইন করব। আপনারা দেখুন কিভাবে আমি এখানে আমার ডাইরেক্ট সিলেকশন টুল এবং শুধুমাত্র এখানে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল এই তিনটার ব্যবহারেই আমরা একটা ব্যাগ আঁকবো। ব্যাকপ্যাকটি আঁকতে হলে প্রথমে আমাকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। ওকে, আমরা এটা নিলাম। আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল আমাদেরকে নিতে হবে। সরি, এটা সিলেক্ট করা ছিল জন্য। আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল যদি আমরা নেই এখানে, ওকে, আমরা আরেকটি নিব। ওকে, তো এখানে এটা আমাদের দুইটা লাগবে, আমরা একটা কপি করে নেই এখানে, কন্ট্রোল সি এফ। ওকে, তো আমরা এখানে কপি করে নিলাম। এখানে চারটা, মোট চারটা, এটার নিচে এটার সাথে আরেকটা আছে, মোট চারটা রেক্ট্যাঙ্গেল টুল আমরা নিলাম। তো এই চারটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা যদি একটা ব্যাগের ডিজাইন করতে চাই তাহলে আমরা শুধুমাত্র সিলেকশন টুল ইউজ করে কিন্তু পারবো না। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমরা একটা ব্যাগের ডিজাইন করব। খুবই ইন্টারেস্টিং একটি ডিজাইন হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং কিভাবে কাজগুলো করতেছি সেগুলো একটু খেয়াল করবেন। তো প্রথমত আমরা এই বড় যেই সিলেকশন টুলটা রয়েছে, সরি, এই যে বড় যেই রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে, এই রেক্ট্যাঙ্গেল টুলটার দুই সাইড আমরা ধরে এটাকে একটু সাইডে রাখি। এই রেক্ট্যাঙ্গেল টুলের দুইটা সাইড জাস্ট আমরা সিলেক্ট করব। আমি আগেই বলেছিলাম যে আপনি যে কোনো সাইড, যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট, যে কোনো পাত আপনি সিলেক্ট করে কিন্তু নাড়াচাড়া করতে পারবেন, মুভ করতে পারবেন। তবে আমি যদি শুধুমাত্র এই দুইটা সাইডকে সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে নেই তাহলে দেখতে পাবেন এটা ইজিলি উপরের দিকে নেওয়া যাচ্ছে কিন্তু। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে যেই এখানে যেটা রয়েছে এগুলোকেও আমরা এই দুই সাইডকেও আমরা একটু উপরে নেব। ওকে, দেখুন খুব ইজিলি কিন্তু মুভ করা যাচ্ছে, প্রতিটি পয়েন্ট ধরে ধরে আপনি যে কোনো পয়েন্ট ধরে ধরে মুভ করতে পারবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে এই সাইডে যে ছোট রেক্ট্যাঙ্গেল টুলটা, যে শেপটা রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা যেটা তৈরি করেছি, এই শেপটাতে আমরা দুটো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। ওকে, আমাদেরকে ব্যাগটি তৈরি করতে হলে আমাদেরকে আরও দুটো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট নিব এবং এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট নেব। ওকে, আমাদের কাজের সুবিধার্থে আমরা আরও দুটো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিলাম। তো এখন যেটা আমরা করব, এই মাঝখানের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এগুলো দিয়ে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে এটাকে একটু উপরে উঠিয়ে দিব, দেন এটাকে একটু এদিকে নিয়ে আসব। ওকে, সিম্পল। একটু জুম করে নিলে কাজটা করতে ভালো হবে। আমাদের এই সাইডগুলোকে আরেকটু উপরে উঠাতে হবে। ওকে, ডান। এটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিই, এটাকে আমরা আরেকটু দিকে উঠিয়ে দিই। তো আমাদের একটা সাইড হয়ে গেল। এখন আমাদের বাকি রইল এটা। এটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আগে এখানে রাখি। দেখুন এটা উপরে একদম সোজা হয়ে আছে, এটা কোনো সাইজ হলো না। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এটাকে একটা সাইজ করব। সেটা হচ্ছে প্রথমে আমরা এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড দেন এই পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আর এই এই শেপের মধ্যেও আমাদের আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। আমরা আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিই মিডলে। ওকে, তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে এটাকে একটু ভিতরে নিয়ে আসব। ওকে, এবং এটাকে একটু নিচে নিয়ে আসব। আরেকটি বিষয়, সেটা কাজের ক্ষেত্রে আপনাদের খুব বেশি ব্যবহার হবে, সেটা হচ্ছে এখানে দেখুন আমাদের
এটার উপরে এটা চলে আসছে, যার কারণে এখানে যে ভাঙ্গাটা দিলাম আমি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা নিচে পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যদি কোনো শেপ উপরে বা নিচে আনতে হয়, তাহলে আপনারা জাস্ট, যেমন আমি যদি এই শেপটা উপরে বা নিচে আনতে চাই, তাহলে এই শেপটাকে আপনারা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন আসছে অ্যারেঞ্জ। ওকে, তো অ্যারেঞ্জে গেলে দেখতে পারবেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, এভাবে কিছু অপশন আছে। নিচে দেখতে পারবেন সেন্ড টু ব্যাক। ওকে, তো আমি যদি ব্রিং টু ফ্রন্ট করি তাহলে এটা উপরে চলে আসবে, আর যদি সেন্ড টু ব্যাক করি তাহলে নিচে চলে যাবে। ওকে, আর ব্রিং ফরওয়ার্ড যদি আমি করি তাহলে এটা আসবে, উপরে আসবে, বাট একটার উপরে আসবে, সর্বশেষ নিচেরটা আপনি যদি উপরে আনেন তাহলে তার উপরে যেটা থাকবে ওটার উপরে আসবে, বাকিগুলোর উপরে আসবে না। ওকে, তো আমি এটাকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, উপরে নিয়ে আসলাম, এটা উপরে চলে আসলো। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আরেকটু নিচে আনি, আরেকটু এদিকে আনি। ওকে, ওকে, খুব ইজিলি আপনি যে কোনো পয়েন্টকে ধরে ধরে কাজ করতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো টুল ইউজ করছি না, জাস্ট এই রেক্টেঙ্গেল টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এবং এই মাঝে মাঝে এই পেন টুলটা একটু ইউজ করছি। ওকে, তো এখানে আমাদের স্বাভাবিক একটা ব্যাগের ডিজাইন হয়ে গেল, কিন্তু আমি কিন্তু খুব প্রফেশনালি ডিজাইন করছি তা না, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, এজন্য খুব সিম্পল একটি ডিজাইন করলাম। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা আরেকটা জিনিস অ্যাড করব, আমরা পেন টুল ইউজ করে আরেকটা জিনিস অ্যাড করব। ওকে, এটাকে আমি একটা কপি করি, ওকে, এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিই, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করলে এটা ওটার পিছনে চলে যাবে। আরও একটা জিনিস যদি আমরা অ্যাড করি তাহলে বেটার হয়, সেটা হচ্ছে পলিগন টুল দিয়ে, ইলিপস টুল নিয়ে আমরা এখানে ছোট করে একটি শেপ নিয়ে নিই। ওকে, এটাকে আমরা আরেকটা কপি করি। ওকে, নাইস, খুব সিম্পল স্বাভাবিক একটি ব্যাগ আমাদের তৈরি হয়ে গেল, ডিজাইন হয়ে গেল। তো আশা করি আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের কাছে এই ক্লাসটি খুব সহজ এবং হেল্পফুল হয়েছে। যদি আপনাদের কাছে আজকের এই ক্লাসটি হেল্পফুল বা এবং ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। তো আজকের ক্লাসটি এতটুকুই। তো শেষে আমি কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে যদি আপনারা আমাকে নিয়মিত সাপোর্ট দেন তাহলে আমি প্রতিদিনই বা প্রতি 2 দিনের মাথায় একটি করে ক্লাস আপনাদের জন্য আমি আপলোড করব, ইনশাল্লাহ চেষ্টা করব আপলোড করার। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন আপনারা যারা মানি পে করে টাকা দিয়ে বা বেশি টাকা খরচ করে কোনো কোর্সে ভর্তি হতে পারছেন না, বা কোনো কোর্স কিনে আপনারা কোর্সগুলো করবেন, সেটাও হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না। যদি এমন কেউ হয়ে থাকেন বা আপনাদের পরিচিত এমন কেউ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাজেস্ট করবেন। আমি আমার চ্যানেলে যথেষ্টভাবে এবং খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে খুব বিস্তারিত ক্লাস করার চেষ্টা করব, ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং বুঝে আসবে, হেল্পফুল হবে। এবং আরেকটি কথা হচ্ছে, যে সকল বোনরা, আমাদের বোনরা অনেক সময় বাইরে বেশি বের হতে পারেন না বা বাইরে বের হন না, সব ফ্যামিলির মেয়েরা বাইরে বের হয় না, অথবা চাইলেও অনেক কিছু সম্ভব হয় না। তো তাদের মনে অনেক সময় বিভিন্ন ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সার হওয়ার শখ থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা আমাদের যে বোনরা রয়েছেন যারা এই ধরনের আগ্রহ রাখেন,
তাদেরকেও আমার চ্যানেলটি সাজেস্ট করতে পারেন। বাসায় বসে খুব ভালোভাবেই তারা শিখতে পারবে আশা করি। তো আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা এটা সরাসরি মেসেজও করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।